মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের ইমিউনোফ্লুরোসেন্সের ওপর একটা লেকচার এখন দেব। ইটস আ পার্ট অফ ইউর এসএসসি কোর্স। তোমাদের মধ্যে অনেকে বলেছো যে নোটসগুলো একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়, তো আমি সেই জন্যই এই লেকচারটা মেনলি রেডি করলাম। দেখো, ইমিউনোফ্লুরোসেন্স তোমরা টার্মটার সঙ্গে হয়তো অনেকবারই আর কি ইউ হ্যাভ অলরেডি এনকাউন্টার্ড দিস টার্ম অলরেডি. So there are two specific divisions of this term. One is immuno, another is fluorescence. Now what is fluorescence? আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ফ্লুরোসেন্ট পেন্সিল, মানে যেগুলো আমরা বলে থাকি আর কি, এমন একটা কিছু যেটা লাইট এমিট করে, সেটাকে আমরা ফ্লুরোসেন্ট বলে থাকি। তো এই যে একটা লাইট এমিট করার যেটা ব্যাপার, এবার তুমি বলবে যে মানে লাইট এমিট সেটা তাহলে ইনক্যান্ডিসেন্স কি, লুমিনেসেন্স কি, ফসফোরেসেন্স কি, সেই বায়োফিজিক্সে আমি যাচ্ছি না। একটা এক্সাইটেড স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে আসে তখন তার ডিফারেন্ট টাইম স্কেলস থাকে, ঠিক আছে? সেটা কোন টাইম স্কেলে ফল করছে, কতক্ষণ এক্সাইটেড স্টেটে থাকছে, সেটার উপর নির্ভর করবে যে এমিশনটা কীরকম হবে। whether it's ব্রাউনস্টেল লাং যেটা এক্সরে এমিট করছে, ইটস ফ্লুরোসেন্স, ইটস ফসফোরেসেন্স এক্সেট্রা, সেই টপিকে আমি এখন যাব না। ব্যাপারটা হচ্ছে যে ফ্লুরোসেন্স ইজ দ্য মিনস অফ ডিটেক্টিং সামথিং, ঠিক আছে? রাত্রিবেলা ফ্লুরেস করলে আমরা দেখতে পাবো সেই জিনিসটাকে, হ্যাঁ, আদারওয়াইজ অন্ধকারে তো দেখা যাবে না। সিমিলারলি ট্রাফিক এর যে আমরা রাত্রিবেলা হাইওয়ে দিয়ে যাচ্ছি, তো ডিভাইডারে ফ্লুরোসেন্ট দিয়ে লাগানো থাকে, সো দ্যাট উই ক্যান সি। সামনের গাড়িতে যদি ফ্লুরোসেন্ট লাগানো থাকে স্টিকার, উই ক্যান ট্র্যাক দেম। এখানে এই ফ্লুরোসেন্সটাই ইউজ করা হচ্ছে টু ট্র্যাক ডিফারেন্ট প্রোটিনস অর অ্যান্টিজেন্স। কোথায় সেগুলো আছে সেগুলো ট্র্যাক করা হচ্ছে। ওকে, দিস ইজ দ্য পারপাস। ইমিউনো কেন বলছি না, অ্যান্টিজেন্সকে ট্র্যাক করার সব থেকে ইজি উপায় কি, তার করসপন্ডিং অ্যান্টিবডি অ্যাড করে। ইজ দ্যাট ক্লিয়ার? So we have an antigen and we are adding the corresponding antibody which will specifically bind to that antigen. Now we have a fluorescent marker which detects the position of that antigen. This fluorescent marker is either attached to the antibody or it is attached to a secondary antibody which in turns bind with the primary antibody that we have used for binding with an antigen. আবার ব্যাপারটা বুঝিয়ে দিই, তাহলে আমি একটা প্রোটিন বা একটা অ্যান্টিজেনের লোকেশন ডিটেক্ট করতে চাইছি, তার করসপন্ডিং আমি অ্যান্টিবডি দিচ্ছি এবং সেই অ্যান্টিবডিতে আমার একটা ফ্লুরোসেন্ট মার্কার রয়েছে, ঠিক আছে? তাহলে যেখানে প্রোটিনটা আছে সেখানেই, মানে ওই অ্যান্টিজেনটা আছে সেখানেই ওই অ্যান্টিবডিটা বাইন্ড করবে, এবং অ্যান্টিবডির সাথেই যেহেতু ফ্লুরোসেন্ট মার্কার আছে, আমরা ফ্লুরোসেন্সটাও কিন্তু সেই পজিশনেই দেখতে পাবো। দিস ইজ নোন অ্যাজ ডাইরেক্ট ফর্ম অফ ইমিউনোফ্লুরোসেন্স বা ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স। আর কি হতে পারে? আরেকটা হতে পারে ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স। সেখানেও সেম, আমরা একটা প্রোটিন বা একটা অ্যান্টিবডির লোকেশন দেখতে চাইছি, এবার তার এগেনস্টে আমি একটা স্পেসিফিক প্রোটিন বা একটা অ্যান্টিজেনের লোকেশন দেখতে চাইছি, এবার তার এগেনস্টে আমি একটা স্পেসিফিক অ্যান্টিবডি দিলাম যেটা সেই অ্যান্টিজেনটাকে বাইন্ড করলো। এবার আরেকটা সেকেন্ডারি অ্যান্টিবডি আমি দিলাম এলাইজার মতো, মনে করে দেখো স্যান্ডউইচ, সেখানে হচ্ছে যে সেকেন্ডারি অ্যান্টিবডিটার সাথে ফ্লুরোসেন্ট প্রোবটা লাগানো রয়েছে। সো ওয়ান্স ইট বাইন্ডস টু দ্য প্রাইমারি অ্যান্টিবডি, নাও ইট গিভস ফ্লুরোসেন্স অ্যাট দ্যাট স্পেসিফিক প্লেস। কয়েকটা জিনিস এখানে এক্সপ্লেন করতে হবে। তো এই সেকেন্ড যে প্রসেসটা আমি বললাম, where we use a secondary antibody tagged with the fluorescent marker বা ফ্লুরোফোর, এখানে আমরা যেটা ফ্লুরোসেন্স দেবে সেটাকে আমরা ফ্লুরোফোর বা ফ্লুরোক্রোম বলে থাকি, ঠিক আছে? তো সেই ধরনের যে জিনিসটা, হ্যাঁ, তো সেইটা যখন সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে লাগানো রয়েছে যেটা প্রাইমারি অ্যান্টিবডিকে বাইন্ড করছে, আর প্রাইমারি অ্যান্টিবডিটা আমাদের প্রোটিন অফ ইন্টারেস্ট বা অ্যান্টিজেনকে বাইন্ড করছে, এই ধরনের ইমিউনোফ্লুরোসেন্সকে বলা হয় গিয়ে হচ্ছে ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স। কয়েকটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে হাউ ডু উই ডিটেক্ট। এক্ষেত্রে কিন্তু আমরা ফ্লুরিমিটার ইউজ করি না, মানে ফ্লুরিমিটার ইউজ করা হয় টু quantify the fluorescence at a specific wavelength, একটা স্পেসিফিক ওয়েভলেংথে, সে 580 ন্যানোমিটার, এই 480 ন্যানোমিটার বা 525 ন্যানোমিটারে এএনএস ফ্লুরেস করে, বেসড অন যে সেটা ইটস আ ফ্লুরোসেন্ট ডাই, তো বেসড অন যে সেটা
কোথায় আর কি বাইন্ড করেছে, কোন এনভায়রনমেন্টে বাইন্ড করেছে সেটার উপরে ফ্লুরোসেন্স নির্ভর করে। ইটস অ্যান এক্সট্রিনসিক ফ্লুরোফোর, তোমরা বাইরে থেকে সেই ফ্লুরোফোরটাকে অ্যাড করছো এবং সেটা কোথাও বাইন্ড করছে। ইন্ট্রিনসিক ফ্লুরোফোরও প্রোটিনের থাকে, যেমনি টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। তো টাইরোসিন ইউজুয়ালি 303 থেকে 305 ন্যানোমিটারে ফ্লুরেস করে। ট্রিপ্টোফ্যান अगेन কি ধরনের এনভায়রনমেন্টে আছে, পোলার না পোলার এনভায়রনমেন্ট, মানে হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক এনভায়রনমেন্ট, সে ডিপেন্ড করে। 320 টু 343 ন্যানোমিটার এই রেঞ্জে ফ্লুরেস করে। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে, কিন্তু এখানে আমরা কোয়ান্টিফাই করছি না, এখানে জাস্ট আমরা প্রোটিনের মানে অ্যান্টিজেনের পজিশনটা দেখার জন্য আর কি ফ্লুরোফোরটাকে ব্যবহার করছি। তাই জন্য এখানে কি করা হচ্ছে, উই ক্যান ইউজ আ ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ অর উই ক্যান ইউজ আ কনফোকাল মাইক্রোস্কোপ। এটা পুরোপুরি নির্ভর করবে যে তুমি কি ধরনের বায়োলজিক্যাল স্পেসিমেনকে দেখতে চাইছো সেটার উপরে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মেথডের কম্প্যারিজনের ইয়েতে যাব, যে এতক্ষণ লোকেশন অফ অ্যান্টিজেন বা লোকেশন অফ প্রোটিন আমি বলে যাচ্ছি, এক্স্যাক্টলি কি স্টাডি করা হয়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা স্টাডি এইটা দিয়ে করা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার লোকালাইজেশন অফ ডিফারেন্ট প্রোটিনস উইদিন আ সেল। একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, পিএনএস বলে একটা বিখ্যাত জার্নালে একটা পেপার আমার বন্ধুর পাবলিশ হয়েছিল, সেখানে একটা খুব সিম্পল এক্সপেরিমেন্ট করা হয়েছে। এক্সপেরিমেন্টটা হচ্ছে যে একটা স্পেসিফিক প্রোটিন, যে প্রোটিনটা আর কি অ্যাপোপ্টোসিস, ওকে, মানে প্রোগ্রাম সেল ডেথ, সেই প্রসেসটাকে অগমেন্ট করে বা ফ্যাসিলিটেট করে। দেখা গেছে সেই প্রোটিনটাই আবার মাইটোকন্ড্রিয়ায় গিয়ে ডিএনএতে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করছে। দিস ওয়াজ আ ভেরি নোবেল ফাইন্ডিং, ঠিক আছে? তো কমপ্লিটলি আ নোবেল ফাইন্ডিং। এবার বলবে যে এটা কিভাবে দেখা গেছে আর কি, এইটা জিনিসটা কিছুই না, ওই প্রোটিনটার এগেনস্টে, ঠিক আছে, একটা তোমার অ্যান্টিবডি ডিজাইন করা হয়েছে এবং তার সাথে একটা ফ্লুরোফোর দিয়ে দেওয়া হয়েছে। নাও মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, সেটাকে তো খুব ইজিলি ফ্লুরোফোর দিয়ে আর কি স্টেন করা যায়, যেমনি সাইবার গ্রিন দিয়ে স্টেন করে দিলাম, তো আমি দেখতে পাবো যে ওই ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে যে যে ডিএনএ আছে, নিউক্লিয়ার ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, সব গ্রিন দেখাচ্ছে, ঠিক আছে? এইবারে যেটা হলো যে ওই পার্টিকুলার প্রোটিনটার এগেনস্টে একটা অ্যান্টিবডি দেওয়া হলো, যে অ্যান্টিবডিটাকে রেড ফ্লুরোসেন্স দিয়ে ট্যাগ করে দেওয়া হলো, ঠিক আছে? এইবার দেখা যাচ্ছে যে প্রোটিনটা যেখানে লোকালাইজ করছে সেখানে দেখা গেল যে দেয়ার ইজ আ ইয়েলো ফ্লুরোসেন্স। কেন না, ওটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা গ্রিন ছিল, তো এবার প্রোটিনটা তাতে বাইন্ড করেছে, অ্যান্টিবডিটা ওই প্রোটিনটায় বাইন্ড করেছে যেটার সঙ্গে রেড ফ্লুরোসেন্স রয়েছে, তো গ্রিন রেড মিক্স করে একটা ইয়েলো কাইন্ড অফ ফ্লুরোসেন্স পাওয়া যাচ্ছে। অ্যান্ড প্রিভিয়াসলি দিস প্রোটিন কিছু অ্যাসে, সে অ্যাসেগুলো এক্সপ্লেন করবো না, করে ওরা দেখেছে যে এরা অ্যাপোপ্টোসিসকে আর কি অগমেন্ট করে বা ফ্যাসিলিটেট করে। সেটাও খুব সোজা একটা টেকনিক, ফ্লুরোসেন্স অ্যাসর্টেড সেল সর্টার। ফ্যাক্টস আমি জানি না তোমরা পড়েছো কিনা, যে অ্যাপোপ্টোসিস স্টাডি করার বেস্ট টেকনিক যেটা। তো যাই হোক, দিস ইজ দ্য প্রসেস। এইটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তাহলে দেখো, একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আমরা কিভাবে ধরবো। প্রথম কথা তো যে ওটা কোথায় লোকালাইজ করছে সেলের মধ্যে, সেটা সেলকে একটা ডাই দিয়ে স্টেন করে ওটার লোকালাইজেশনটা আরেক ধরনের ফ্লুরোফোর দিয়ে সেটা দেখাই যায়। আর এখানে খুব ইউনিক যে ডিএনএ তে বাইন্ড করছে, কারণ ডিএনএ গ্রিন ফ্লুরোসেন্স দেখাচ্ছে, আর ওটাতে যে অ্যান্টিবডি বাইন্ড করছে সেটার সঙ্গে রেড ফ্লুরোসেন্স ট্যাগ করা আছে, তো দুটো মিলিয়ে ইয়েলো ফ্লুরোসেন্স দেখাচ্ছে। তো দিস ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি see the cellular localization, মানে ডিফারেন্ট যে অঙ্গাণু আছে বা অর্গানেলস আছে, কোথায় কোথায় একটা প্রোটিন যাচ্ছে, বা ইভেন রিয়েল টাইমে আমরা স্টাডি করতে পারি, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি প্রোটিনটা কোথা থেকে কোথায় মাইগ্রেট করছে। মানে অবভিয়াসলি যদি টাইম স্কেলটা, মানে রিয়াকশন কাইনেটিক্সের টাইম স্কেলটা ধরার মতো থাকতে হবে, বা 10⁻⁻12 সেকেন্ডসে মাইগ্রেশন হলে তো সেটা তো আর ধরা যাবে না, বাট নর্মাল স্কেলে যদি মানে মাইগ্রেশন হয় অবভিয়াসলি সেটা কিন্তু ধরা সম্ভব। সো দিস ইজ দ্য টেকনিক। এবারে এই ধরনের জিনিস কিন্তু ধরো যে কোনো একটা সেরাম আছে বা ফ্লুইড আছে বা টিস্যু, হ্যাঁ, সেই টিস্যুতে কোনো ইনফেক্টিভ প্রোটিন প্রেজেন্ট আছে কি না,
বা কোনো তোমার সেলফ প্রোটিন সেটা তোমার জন্য ইনফেক্টিভ হয়ে গেছে কিনা, অটো ইমিউন কোনো কিছু কজ করছে কিনা, তো সেই ধরনের জিনিস কিন্তু এই পদ্ধতিতে ডিটেক্ট করা যেতে পারে টিস্যুর মধ্যে সেই প্রোটিনের কতটা মাত্রা আছে। অ্যান্ড দিস ক্যান বি কোয়ান্টিফাইড অ্যাজ ওয়েল। এখন তো এটা কোয়ান্টিফাইও খুব ইজিলি করা যায়, যে ফ্লুরোসেন্স সিগন্যালটা দেখে খুব ইজিলি কোয়ান্টিফাই করা যায় against the standard background, but খুব কস্টলি প্রসেস, মানে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি বা কনফোকাল মাইক্রোস্কোপি ইটস ভেরি কস্টলি। বাট হ্যাভিং সেড দ্যাট, যে এই জিনিসটা কিন্তু খুব ইজিলি ধরা যাবে যে একটা টিস্যুর মধ্যে কতটা মাত্রায় আছে, একটা সার্টেন মাত্রার বেশি হলেই কিন্তু প্রোটিনটা টক্সিক হয়ে যাবে, সেটা তুমি ধরতে পারবে। একটা টিস্যুর মধ্যে কোথায় লোকালাইজ করছে, আদেও এক্সপ্রেস করেছে কিনা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু রিয়েল টাইম স্কেলে, মানে তুমি যখন একটা বায়োলজিক্যাল স্পেসিমেনকে রিয়েল টাইম স্কেলে স্টাডি করছো আন্ডার দ্য মাইক্রোস্কোপ, ইউ ক্যান ডু ইউজিং দিস টেকনিক। এইবারে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডের মধ্যে একটু কম্প্যারিজনে আমরা চলে আসবো। দেখো, ডাইরেক্টের থেকে ইনডাইরেক্ট মেথডটা সবসময় বেটার। তার কারণ হচ্ছে যে ডাইরেক্ট মেথডে যেটা একটা প্রবলেম হয়, যে তুমি কি করছো, তুমি অ্যান্টিবডিটা বাইন্ড করাচ্ছ, এবার যে আনবাউন্ড অ্যান্টিবডি আছে সেটাকে ওয়াশ করে রিমুভ করছো, বাট স্টিল ওয়াশ করে রিমুভ করলেও একটা নয়েজ কিন্তু থেকেই যাচ্ছে, যেখানে মানে বাইন্ডিংটা নন স্পেসিফিক হচ্ছে। তো হিয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি সি সাম নন স্পেসিফিক বাইন্ডিং। ইনডাইরেক্টে সেটা অনেকটা কমে যাচ্ছে, কারণ তুমি ওয়াশ করে রিমুভ করার পর যেহেতু আবার একটা সেকেন্ড অ্যান্টিবডি এসে বাইন্ড করছে, তো সেইটা non-specific binding to the first antibody, that becomes a little bit more difficult. And more importantly, indirect এর ক্ষেত্রে there is an amplification of the signal, একটা সিগন্যাল কিন্তু অ্যাম্পলিফিকেশন হচ্ছে, যেটা আমরা এলাইজার ক্ষেত্রেও দেখেছি। ইনডাইরেক্ট এর নন স্পেসিফিক বাইন্ডিংটা আবার অন্যরকম। ধরো আমি একটা র্যাবিটের মধ্যে অ্যান্টি মাউস অ্যান্টিবডি তৈরি করেছি আইজিজির এগেনস্টে। এইবারে এইটা কিন্তু মানে অনেক সময় যেটা হয় যে মানে মাউসের বিভিন্ন অ্যান্টিবডির সাথে র্যাবিটের মধ্যে যে সেকেন্ডারি অ্যান্টিবডিটা তৈরি করা হচ্ছে সেটা বেঁধে যাচ্ছে। সো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ নন স্পেসিফিক ইন্টারাকশন, যেখানে একটা অ্যান্টি মাউস অ্যান্টিবডি র্যাবিটে তৈরি করা হলো, দ্যাট ইজ নট স্পেসিফিক্যালি বাইন্ডিং উইথ মাই প্রাইমারি অ্যান্টিবডি বাট টু আদার অ্যান্টিবডিজ অফ দ্য মাউস, যে সমস্যাটা কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে দেখা যায়। হাউএভার 8 to 10 folds amplification of the signal হয়ে থাকে আর কি ইনডাইরেক্ট এর ক্ষেত্রে। সো দিস ইজ দ্য প্রসেস। হাউএভার এই দুটো প্রসেসই ইউজ করা হয়, অ্যান্ড these are very very specific and very very sensitive processes, very very useful processes. ওকে, যদি নয়েজটাকে আমরা রিমুভ করতে পারি উইথ রিগরাস ওয়াশ, যে কোনো নন স্পেসিফিক বাইন্ডিং থাকবে না, তো দিস আর দ্য বেস্ট প্রসেসেস টু ডিটেক্ট সাম অফ দ্য মানে viral antigens বা other infections proteins within our body, their localization as well. হ্যাঁ, এখানে তোমরা নোটসটা পড়বে, সেখানে কিছু স্পেসিফিক এক্সাম্পলও দেওয়া আছে। ডাইরেক্ট ইনডাইরেক্টের অনেক কম্প্যারিজন আছে, সেটা অত ডিটেলসে বোঝার দরকার নেই, বিকজ ফর ইউ বোথ দ্য মেথডস আর কোয়াইট ওয়ার্কিং অ্যান্ড বোথ দ্য মেথডস হ্যাভ বিন ট্রাবল শুটেড। অ্যান্ড indirect obviously বেশি ইউজ করা হয় where we have a secondary antibody, but having said that, that's more costly as well. But having said that, yeah, we can use both the techniques. Okay, fine.